সীমা জিওয়ানকে মারার জন্য সবাই বাহিরেই ছিল। তারা তাদের মধ্যে থেকে ৪ জনকে যেতে বলে। বলে সীমা জিওয়ানের শক্তি আজ অনেক কম, তাই তাকে মারতেই হবে। তোমরা প্লিজ যাও, তাকে যাতে তাড়াতাড়ি মারো। তখন সে বলে আচ্ছা আমরা যাচ্ছি। সীমা জিওয়ানকে মারার জন্য যখন ৪টি লোক যায়, তখন তারা তাকে মারতেই পারে না। উল্টো সে ওই ৪ জনকে সাথে সাথেই নিমেষ করে দেয়। কারণ সে তো অনেক শক্তিশালী ছিল। তারা তো জানতো না সে কতটা শক্তিশালী। তার আগুন দিয়ে তাদেরকে একদমই খতম করে দেয়। তাদেরকে এমনভাবে বেঁধে রেখেছিল যে তারা চাইলেও এখান থেকে বের হতে পারতো না। লিওন সবকিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবে যে এসব কি হচ্ছে। ৪ জনকে মারার পর সে প্ল্যান করে সবাইকে মারার। তখন তারা বলে যে না, এইসব হবে না। আমরা দেখতে পাই সীমা জিওন তার হাতে ওই তরোয়ালটি দিয়ে তাকে মারার কথা বলে। লিওন বলে যে আমি মারতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আপনি বোঝার চেষ্টা করুন যে আমি কিভাবে মারবো। আমি তো কখনোই কোনোদিন কাউকে খুন করিনি। সীমা জিয়ান হাত দিয়ে তার বুকের ভেতর ছুরিটি ঢুকিয়ে নেয়। সে বলে আমি এই প্রথমবার কাউকে খুন করলাম। আমি আজ পর্যন্ত কাউকে খুন করিনি। আমি কাউকে মারার কথা চিন্তাও করতে পারি না। আমি অনেক বেশি ভয় পাই। আমি এসব করতে চাইনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বোঝার চেষ্টা করো। তুমি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? আসলে সে অনেক বেশি ভয় পেয়েছিল, তাই এইভাবে চিৎকার করে কথা বলতে শুরু করে। সীমা জিয়ান তাকে কিছুই বলে না। বলে চুপচাপ বসে থাকো। কোনো কথা বলবে না। লিওনকে সে বলে চিন্তার কোনো কারণ নেই। আমি সবকিছু ঠিকঠাক করে দিব। তখন আমরা তার অবস্থা খুবই খারাপ দেখতে পাই। সবাই মনে করে যে সে দুর্বল হয়ে পড়েছে। তাই সবাই সবার মতো করে প্ল্যান করে তাকে মারার। এখানে থাকা প্রত্যেকে যেতে চায় ভিতরে তাকে মারার জন্য। কিন্তু এখানে ১ থেকে ২ জন যারা খুব ভালো করেই জানতো তার শক্তি সম্পর্কে। তার শক্তি এত সহজে শেষ হয়ে যাবে এটা তারা কল্পনাও করতে পারে না। তাই ওই মহিলাটি বাহিরেই থেকে যায়। বলে আমি ভিতরে যেতে চাই না। সবাই ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে তারা বুঝতে পারছিল না ভিতরে তাদের জন্য কত বড় বিপদ দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার সাথে সাথেই সীমা জিয়ান সবাইকে শেষ করে দেয়। তাদের এত বাজে অবস্থা হয় যে সীমা জিয়ান নিজের শক্তিগুলো অ্যাবজর্ব করে নেয়। প্রত্যেকের শক্তি অ্যাবজর্ব করা শেষ হলে সে তার মিশন কমপ্লিট করে। সে আসলে বাহিরে যাওয়ার জন্য এইসব করছিল। পুরো আকাশ কেঁপে ওঠে, কারণ সে ইচ্ছে করে সবকিছু করছিল। বাহিরে থাকা লোকজন কেউই তার কাছে যায়নি। তারা বলে যে এটা আমাদের চাল ছিল। তুমি কি একা চাল চালতে পারো? আমরা পারি না। আমরাও চাল চেলে তোমার কাছে যাইনি। সীমা জিওয়ান বলে কেউ না গেলেও কিছু হবে না এখন আর। যাদের দ্বারা আমার শক্তি কমপ্লিট করার ছিল আমি শক্তি কমপ্লিট করে এসেছি। এই শক্তি দিয়েই আমার হবে। আমার আর কোনো শক্তির প্রয়োজন নেই। আমি এখান থেকে মুক্তি হতে চাই, আর কিছুই চাই না। এখানে আমরা সীমা জিওয়ানকে দেখতে পাই। সে এতগুলো লোককে মারার পর, এতগুলো শক্তি ভোগ করার পর তার মুখে কোনো হাসি ছিল না। লিয়ং মনে মনে ভাবে সে কেন হাসলো না, বা তার কেন খুশি মনে হচ্ছে না। সীমা নিজের প্ল্যান খুলে বলে। সে জানায় ৫০০ বছর ধরে সে এই প্ল্যান করে আসছে। সে খুব ভালো করেই জানতো ৮ প্রাসাদের মুখিয়া কখনোই এক হবে না। আর এটার জন্য তাকে তো বাহিরে যেতে হবে তাদেরকে শেষ করার জন্য বা তাদের এক করার জন্য। সে তো বাহিরে যেতে পারতো না। তাই সে প্ল্যান করে সবাইকে এটা বোঝাবে যে অমাবস্যার রাতে তার শক্তি কমে যায়। সে প্রথমে যেই লোকগুলোকে মেরেছিল তারা ছিল গুপ্তচর। তারা সবাই গুপ্তচর হিসাবে এসেছিল। সে তাদেরকেও প্ল্যান করেই এখানে এনেছিল। যেহেতু তারা গুপ্তচর ছিল তাই তাদেরকে মারতে সে বাধ্য হয়েছিল। আর তাদের দেবতা যেটা বলে রেখেছিল তারা চাইলেও নিজেদেরকে কেউ শেষ করতে পারবে না। তাই তার লিয়ানের হাতের প্রয়োজন ছিল। লিয়ানের হাত ব্যবহার না করলে সে হয়তো নিজের শক্তি হারাতো বা প্রাণ হারাতো। তাই সে মূলত তার হাতটি ব্যবহার করেছিল। তার হাত ব্যবহার করে সে এই কাজটি করেছে। তারা যদি নিজেকে আঘাত করতে চায় তাহলে তারা নিজেরাই শেষ হয়ে যাবে। আর না হয় তাদের শক্তি হারাবে। এটা ছিল তাদের দেবতার অর্ডার। তাদের আধ্যাত্মিক শক্তি হারাতে তো তারা চায় না, এই জন্য মূলত তাকে এইভাবে সে ব্যবহার করেছে। তখন সে পুরো ঘটনা বুঝতে পারে। যেহেতু এই মহলের রানী মারা গিয়েছিল, তাই তার মেয়েকে এবার রানী বলে ঘোষিত করা হয়। এখানে সে রানীর পদ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে এটা এতদিন যাবৎ ধরে চাচ্ছিল। যেহেতু সে এখন এই মহলের রানী ছিল তাই সবাই তাকে প্রণাম জানায়। আর সবাই তাকে নিয়ে অনেক খুশিও ছিল। লিওন ঘুমিয়ে পড়েছিল, কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল। সারাদিন সে অনেক কষ্ট করেছে।
সে যখন তার মন্দিরে চলে আসে তখন সে দেখতে পায় তার মন্দিরের অবস্থা খুবই খারাপ ছিল। তাই তাকে নতুন একটি জায়গা দেওয়া হয়, তাকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সে মনে করেছিল হয়তো এটা বিপদ হতে পারে, কিন্তু এটা বিপদ ছিল না। তাকে নতুন একটি মহল দেওয়া হয়েছিল থাকার জন্য। তখন এখানে সে চুপচাপ দাঁড়িয়েছিল। লিওনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ সে সারাদিনই বকবক করতো, কথা বলতো। লিওন তখন জানায় যে তার কিছু হয়নি, সে এমনিতেই কম কথা বলছে, তার ভালো লাগছে না বা সবাইকে মারা কি জরুরি ছিল। তখন সে বলে, আচ্ছা চলো তুমি আমার সাথে আসো, তোমাকে কিছু দেখাই। সে আসলে তাকে কি দেখাতে চাচ্ছিল এটা আমাদের বলা হয় না, কিন্তু এখন আমরা জানতে পারি যে তাকে মূলত সে বোঝাতে চাচ্ছিল যে সে কেন এমনটা করেছে বা তার সবকিছুর পিছনে রহস্য কি এইসব। তাই তাকে সে একটি বাগানে ঘুরতে নিয়ে যায়। বাগানে ঘোরার সময় সে অনেক জিনিসপত্র দেখতে পায়। বাগানটি তার ভালোই লাগে। অনেকগুলো ফুল দেখার পর সে বলে ফুলগুলো অনেক সুন্দর, কিন্তু কালারটা অনেক অদ্ভুত। সীমা তখন জানায়, তুমি কি জানো এই ফুলগুলোর রহস্য? যদি না জেনে থাকো আমি তোমাকে বলে রাখি। একটা ফুল তুমি চিড়ে হাতে নাও, তারপর বলছি। তখন সে বলে, ফুলগুলো আমি চিড়ে হাতে নিতে পারবো? তখন সে বলে, হাতে নাও, তারপর আমি তোমাকে সব ঘটনা খুলে বলবো। ফুল একটি সে হাতে নিজে থেকেই পেরে দেয়, কারণ সে হাতে নিতে চাচ্ছিল না। গ্রান্টি নেওয়ার পর সে অন্য জগতে চলে যায়। তখন সে বলে, এটি মৃত মানুষের আত্মা দ্বারা তৈরি ফুল। তখন আমরা দেখতে পাই যে সীমা জিওনের জন্য একটি মেয়েকে প্রস্তাব দেওয়া হয় বিয়ের। তাকে বলা হয় সীমা জিওনকে বিয়ে করার কথা, কিন্তু মেয়েটি রাজি হয় না, বলে অসম্ভব, আমি চাইলেও তাকে বিয়ে করতে পারবো না। যতই আপনারা শক্তি বাড়াতে চান না কেন, আমার প্রয়োজন নেই। আমি এমন একটি লোককে কখনোই বিয়ে করতে চাই না। আসলে সীমা জিওনের বাবার নামও সীমা জিওনই ছিল, যার কারণে আমি এই কথা বলছি। তারপর তাকে বাধ্য করা হয় এই বিয়েতে রাজি হওয়ার জন্য, কারণ তাদের বংশ তাদেরকে বাড়াতেই হবে। এটা তাদের বাধ্যতামূলক ছিল। সে যখন রাজি হয় বিয়ের জন্য, বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। এখানে আমরা একটি পিচ্চি বাচ্চাকে দেখতে পাই, যে কিনা এখন বর্তমানের সীমা জিওয়ান ছিল। সে অনেক শক্তিশালী। সবাই খুব ভালো করেই জানে যে সে কতটা শক্তিশালী, আর তার মাকে কতটা বলি দিয়ে তাকে জন্ম দিতে হয়েছে। এই বিষয়গুলো জানার পর সে বুঝতে পারে যে একজন মানুষকে কতটা জোর দিলে একটা মানুষ মনের বিরুদ্ধে গিয়ে কাউকে বিয়ে করতে রাজি হয়। কিন্তু কি আর করার ছিল, তাকে তো বাধ্য হয়ে বিয়ে করতেই হবে, কারণ তাদের ফ্যামিলিকে তাদের বাঁচাতে হবে, পুরো শহরকে বাঁচাতে হবে। তবে সীমা জিওনের বাবা অনেক ভালো মানুষ ছিল। তাদেরকে মারার জন্য অন্য একটি পার্টি তাদের উপর হামলা করে। আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। সীমা জিওনের বাবা চাইলেই সবকিছু সমাধান করতে পারত, কিন্তু এতে তার জান যেতে পারে। সে প্রথমে তো সবার সাথে ফাইট করতে চায় না, এখানে অনেক বড় যুদ্ধ হয়ে যায়, যেটা কিনা আগুনের যুদ্ধ বলতে পারেন। এখানে লিওন এইসব দেখে অনেক বেশি অবাক হয়, কারণ এইসব অনেক হিংস্রতা ছিল। তারপর সীমা জিয়ানের বাবা বাধ্য হয়ে নিজেকে শেষ করে, সাথে পুরো রাজ্যে আগুন ধরিয়ে দেয়। সীমা জিয়ানের মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। সে ছোট্ট সীমা জিয়ানকে নিয়ে কোথায় যাবে এটা সে নিজেও জানতো না। তাই সে খুবই চিন্তিত ছিল। তখন সে মনে মনে ভাবে যে তার হাজবেন্ড তাকে বলেছিল এই ছেলেকে মারা যাবে না। সে আসলে ছেলে এবং নিজেকে শেষ করার অনেক চেষ্টা করে, কিন্তু যেহেতু তার হাজবেন্ড বলেছিল তার রক্ত দুর্লভ আর তার রক্তের দ্বারা অনেক কিছু করা সম্ভব, তাই মা আর তাকে মারতে পারে না। আর একটি মা কখনোই তো তার বাচ্চাকে মারতে পারে না, তাই না? তাই মূলত সে তাকে জীবিত রেখেছিল। লিয়াং এইসব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সিচুয়েশন এতটাই কষ্টের ছিল। তখন সে সব আগুনকে বলে যে তোমরা প্রত্যেকেই আমার ছেলের ভিতর প্রবেশ করো। তখন আগুনগুলোও থমকে যায়, তারা প্রথমে তো প্রবেশ করতে চায় না। তারপর মায়ের কথা শুনে তারা কি করবে, প্রবেশ করতে বাধ্য হয়। লিওন যখন প্রত্যেকটি বিষয় জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায়, যে তার মায়ের মৃত্যুটা কতটা ভয়ঙ্করভাবে হয়েছিল। সে চাইলেও এটার কিছু করতে পারতো না। মায়ের মৃত্যুটা এমনভাবে হয়েছিল যেটা কেউ কল্পনাও করতে পারেনি। সে যখন তার সাথে কথা বলছিল তখন সে জানায় কি হয়েছে, এতটা কষ্ট পাচ্ছ কেন। তখন সে বলতে চায় না যে সে কি দেখেছে বা তার সাথে কি ঘটেছে। তখন সে বলে, আচ্ছা যেই ফুলটি তুমি আমাকে দিয়েছো ওই ফুলের মধ্যে কার আত্মা ছিল তুমি কি জানো? তখন সে বলে, আমি বুঝতে পারি যে এটা কিভাবে মারা গিয়েছে। যদি নর্মাল ভাবে মারা যায় তাহলেও আমি এটা বুঝতে পারি, আর কষ্টে মারা গেলে এটাও আমি বুঝতে পারি, কিন্তু কার আত্মা এটা বুঝতে পারি না। এই পাওয়ার আমার মধ্যে নেই। তখন সে বলে, আচ্ছা তাহলে তুমি ফুলগুলো চেক করে দেখো কার আত্মা কেমন।
সিমাজিয়ন তখনই ফুলগুলো চেক করতে শুরু করে। একে একে সে প্রত্যেকটি ফুলের পাপড়ি খেয়ে দেখে। কিন্তু এখানে সে বুঝতে পারছিল যে আসলে কার কিভাবে মৃত্যু হয়েছে। কিন্তু সে কোনো কিছুই কাউকে বলে না। কারণ সে খুব ভালো করেই জানতো যে তার মায়ের মৃত্যুটা কিভাবে হয়েছে। কিন্তু এখানে ইউয়ান তাকে কিছুই বলে না। বলে যে সে নাকি কোনো কিছুই দেখতে পায়নি। আর যার মৃত্যু সে দেখেছে সে ভালোভাবেই মারা গিয়েছে। লিয়াও জিয়ান মনে মনে ভাবে সে এত ভয়ঙ্কর মানুষের সাথে থাকার পরও কতটা শান্তিতে আছে। তার মানে তার ভাগ্য অনেক ভালো, তাই সে এতটা শান্তিতে জীবনযাপন করতে পারছে। তাছাড়াও সে তো শান্তিই চায়, তাছাড়া আর কিছু চায় না। তার লাইফে তো তেমন কোনো চাওয়া নেই, খাবার, ঘুম আর বিশ্রাম ছাড়া। তাছাড়াও তার যে ব্যথা রয়েছে, এই ব্যথা শুধু সীমা জিওয়ানই সারাতে পারে, যার কারণে সে এখানে থাকতে বাধ্য হয়। সীমা জিওয়ানের সাথে কথা বলার জন্য তার একজন সহকর্মী আসে। তখন তাকে বলে যে আপনি সবাইকে একসাথে শেষ করে দিলেন না কেন? সে জানায় আমি যদি একবারই শেষ করে দিতাম তাহলে ওই মজাটা পেতাম না, যেটা ধীরে ধীরে করলে পেতাম। তারা আমার সাথে যা করেছে এটা ধীরে ধীরেই করতে হবে। তার তখন অতীতের একটি কথা মনে পড়ে যায়। তাকে ঔষধ বলে অন্যজনের রক্ত খাওয়ানো হয়েছিল। এই রক্তের কারণে তার অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সে কোনো কিছুই প্রকাশ করতে পারেনি। তখন তার মনে পড়ে যায় কিভাবে নিজের লোক তাকে ধোঁকা দিয়েছিল। এই ধোঁকা থেকেই সে পাথরে পরিণত হয়। তারপর সে মহলের সবার জন্য নতুন কাপড় পাঠায়। এখানে সূর্য আর চন্দ্রের মধ্যে ঝামেলা হচ্ছিল, বলতে মারামারি হচ্ছিল। যখন তাদের মধ্যে মারামারি হয় তখন এই মহলের রাজা এসে তাকে জানায় এইসব বন্ধ করো, এইসব উচিত নয়। তখন সে জানায় এইসব উচিত নয় নাকি এটা আমি জানি না, তবে আপনিই তো বলেছেন কেউ একজন মারা না যাওয়া পর্যন্ত ফাইট চলমান থাকতে হবে। তখন সে তাকে বলে এভাবে তো হবে না, কারণ যে কেউ মারা যেতে পারে। তখন সে জানায় আমার হাতে যে ফুলের পাপড়ি দেখতে পাচ্ছেন এটা দ্বারা মানুষ সারা জীবন অমর থাকতে পারবে, তার মধ্যে অনেক পাওয়ার চলে আসবে। এখন যে এটা নিতে চান তাহলে তাকে ২০ জন মানুষকে মারতে হবে। এটা জানার পর সে অবাক হয়ে যায় যে ২০ জন মানুষকে মারতে হবে। এটা জানার পর কিভাবে সবাই ফাইট করছিল। সবার নিজের জানের প্রতিই মায়া ছিল, আর কিছুর প্রতি ছিল না। এই মারামারির মধ্যে অনেক সৈনিক মারা যায়, কিন্তু ঘটনা ছিল এতগুলো সৈনিক মারা যাওয়ার পর এখানের রাজার কোনো প্রভাব পড়ে না। সে কোনো কিছুই বলতে চাচ্ছিল না বা করতে চাচ্ছিল না। এখানে অনেক বেশি রেগে যায় সিমাজিয়ান। সিমাজিয়ান রেগে সে বসে থাকে। তার রাগ এতটাই তীব্র ছিল যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখনই এখানে লিওন চলে আসে তাকে কন্ট্রোল করার জন্য। লিয়ান তাকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে। জিওনের কাছে যাওয়ার পরও যখন তার এই প্রভাবটি কমে না, তখন সে তার পাশেই শুয়ে পড়ে। এটা দেখে সে মনে মনে ভাবে সবাই আমাকে এত ভয় পায়, কিন্তু এই মেয়ে আমার রাগ কন্ট্রোল করার জন্য কিভাবে শুয়ে থাকলো। তখন সে তাকে ডেকে জিজ্ঞাসা করার চেষ্টা করলে সে জানায় যে আমার ঘুম তীব্র, তাই আমাকে ঘুমাতে হবে, আমাকে ঘুমাতে দাও। পরদিন আমরা ওই রাজাটিকে দেখতে পাই, যে কিনা সৈন্যদের মৃত্যুর কারণে অনেক চিন্তিত ছিল। সীমা জিওয়ানকে মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এখানে তারা একটি ফাইট করবে, এই ফাইটের জন্য তারা প্রস্তুত হয়ে যায়। সবাই ফাইটের জন্য যখন প্রস্তুত ছিল বা তাদের প্ল্যান ছিল যে এইভাবে কিভাবে তারা সীমা জিওয়ানকে মারতে পারবে এই বিষয়গুলো নিয়ে। সীমা জিওয়ান অনেকগুলো লোককে বন্দি করে রেখেছিল, তারা চিন্তা করছিল ওই লোকগুলোকে তারা কিভাবে ছাড়াবে। কারণ এখন তো সীমা জিওয়ান তাদের সাথে ঠিকঠাকভাবে কথাই বলছিল না। আর তারা যেহেতু এইসব প্ল্যান করে রেখেছিল, তাই তারা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছিল। যেদিন তারা সীমা জিওয়ানের সাথে দেখা করবে, ওই দিন মূলত তারা সবকিছু শেষ করবে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লিওন যখন তার রুমে যায় অনেকগুলো সোনা দানা বা তার ড্রেস দেখতে পায়। এইসব দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখনই সীমা জিওয়ান তাকে বলে এইসব পরে তৈরি হয়ে নাও, আমার সাথে তোমাকে একটি মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে। তখন সে বলে কোথায় যেতে হবে আপনি কি জানেন? তখন সে তার মাথায় হাত দিয়ে বলে আমার মনে হচ্ছে আমার মৃত্যু তোমার হাত ছাড়া অন্য কারো হাতে হওয়া সম্ভব নয়। তাই আমি তোমাকে বলে রাখি যে প্লিজ আমাকে মারার চেষ্টা করো না এখন। কারণ তুমি চাইলেই আমাকে মারতে পারবে। তারপর তারা সাপের মাথায় উঠে এখান থেকে চলে যায়।